আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন চলবে জানিয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, ১৬ বছর ধরে কষ্ট করছেন, হয়তোবা আপনাদের আরও কিছুদিন কষ্ট করতে হবে। একটু ধৈর্য ধরুন, এই সরকারের অবশ্যই পতন হবে। এরপর জানিয়ে দিব এবার বেনজিরকে দুদকের আলটিমেটাম। জানিয়ে দিব আওয়ামী লীগের জাতীয় সম্মেলন কবে, জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে ডাক বিভাগের অব্যবহৃত জমি বেসরকারি খাতে দেয়া হবে, জানালেন ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এবারে জানিয়ে দিব বিএনপি জামাত নামধারী বুদ্ধিজীবীরা উন্নয়ন দেখতে পায় না বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। এবং সর্বশেষ জানিয়ে দিব ২ আসনেই জিতলেন রাহুল গান্ধী। কার হাতে যাচ্ছে ভারতের ক্ষমতা? ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে, ঘোষিত হচ্ছে বিভিন্ন আসনের বিজয়ীদের নাম। নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বিজয় হলে প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী, এমন ঘোষণা আগেই দিয়েছেন কংগ্রেসের নেতারা। কিন্তু সরকার গঠন করতে হলে পেতে হবে ন্যূনতম ২৭২টি আসন। ইন্ডিয়া জোট কি এই পরিমাণ আসন পাবে, নাকি আবারও ক্ষমতায় থাকবে নরেন্দ্র মোদীর বিজেপি? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ১৬ বছর ধরে কষ্ট করেছেন, আর কটা দিন কষ্ট করেন গয়েশ্বর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন চলবে জানিয়ে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, ১৬ বছর ধরে কষ্ট করেছেন, হয়তোবা আপনাদের আরও কিছুদিন কষ্ট করতে হবে। এই আন্দোলন সফল হওয়া মানে গণতন্ত্র ফেরত পাওয়া, বাংলাদেশকে ফিরে পাওয়া। তাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। বিএনপির মূল লক্ষ্যই হল এই সরকারকে পদত্যাগ করাতে বাধ্য করা। রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধনে এসব কথা বলেন গয়েশ্বর। এখন আর জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত হয় না মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, এখন জনপ্রতিনিধি নির্বাচিত করে পুলিশ এবং কিছু এজেন্সি। এটা কি তাদের কাজ? এদের কাজ কি গুমের সহযোগিতা করা, দাগী আসামিকে সীমান্ত পার করে দেয়া? অবশ্যই নয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য প্রকৌশলী ইশরাকের মুক্তির দাবিতে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল শিকদারের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির নেতা আব্দুস সালাম, শামসুর রহমান শিমুল বিশ্বাস, রফিকুল আলম মজনু, নবিউল্লাহ নবী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ। এবার বেনজিরকে দুদকের আলটিমেটাম। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে এখনও আলোচনা সমালোচনা চলছে সর্বমহলে। প্রতিদিনই গণমাধ্যমে প্রধান শিরোনামে জায়গা করে নিচ্ছেন তিনি। এবার তাকে 2 দিনের আলটিমেটাম দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আগামী 6 জনের মধ্যে দুদকে হাজির না হলে দুদক ধরে নেবে বেনজিরের কোনো বক্তব্য নেই। দুদক কমিশনার জহুরুল হক জানিয়েছেন, তবে কি বেনজির চাইলে অনুসন্ধান কর্মকর্তা 15 দিন সময় দিতে পারবে। দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান জানিয়েছেন, গত 2 জুন জানা যায় গত 6 মাসে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ তার অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলেছেন, সেই টাকা কোথায় নিয়েছেন সে বিষয়ে খোঁজ চলছে। ভুক্তভোগীরা চাইলে তার বিরুদ্ধে দুদকে মামলা করতে পারেন। খুরশিদ আলম জানিয়েছেন, আগামী 6 জুন তাকে দুদক কার্যালয়ে ডাকা হয়েছে। এর আগে কিছু বলা যাচ্ছে না। দুদক তাকে সুযোগ দিয়েছে, এখন এটি তার বিষয়, সেটি গ্রহণ করবে কিনা। এর আগে গত 26শে মে বেনজিরের পরিবারের নামে বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট এবং কোম্পানির আংশিক শেয়ার সহ 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেয় আদালত। ক্রোকের নির্দেশ পাওয়ার সম্পত্তিদের মধ্যে রয়েছে 119টি দলিল, যার মধ্যে ঢাকায় 4টি ফ্ল্যাট, এর মধ্যে 2042 স্কোয়ার ফিটের 2টি এবং 2053 স্কোয়ার ফিটের 2টি, 4টি নিজ নামেও কোম্পানি, 4টি বিও অ্যাকাউন্ট, 15টি আংশিক মালিকানাধীন কোম্পানি শেয়ার।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন কবে অনুষ্ঠিত হবে জানালেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন 2025 সালে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার 2 জুন দুপুরে তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক 6 দফা দিবস এবং 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী দিবস উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা জানান ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে। আমাদের দল জন্মলগ্ন থেকে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা হয়। আমি তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক। আমাদের একটা সম্মেলন কেউ বলতে পারবে না সময় রেখা অতিক্রম করেছে। আমরা ডিসেম্বরের সময় সীমার মধ্যেই জাতীয় সম্মেলন সম্পন্ন করি। আগামী সম্মেলনও 2025 সালের ডিসেম্বরের মধ্যেই আমাদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর আওয়ামী লীগ বিভিন্ন কমিটি গঠনের বার্তা দিয়ে সব কথা জানিয়েছেন তিনি। দেরিতে হলেও এই কাজটি অনেকদিন ধরে নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে ছিল। মহানগর দক্ষিণ আমাকে জানিয়েছে 2-1 দিনের মধ্যে কমিটি জমা দেবে। প্রধান প্রক্রিয়া সমাপ্তির পর্যায়ে আছে বলে জানিয়েছেন। উত্তর আগেই কমিটি গঠন প্রক্রিয়া শেষ করেছে। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাধারণ সম্পাদকদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আপনারা এই প্রস্তাবিত কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছাবেন। 7 জুন আমরা সারা দেশে 6 দফা দিবস পালন করব। এরপরে সবার হাতে কমিটি চলে যাবে। এটি কেউ শোরগোল করতে পারবেন না। কোনো কথা থাকলে লিখিতভাবে অভিযোগ আমাদের সভাপতিমণ্ডলীয় অফিসে জমা দিবেন। প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস.এম. মান্নান কোসি। এ সময় উত্তর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। ডাক বিভাগের অব্যবহৃত জমি বেসরকারি খাতে দেওয়া হবে পলক। ডাক বিভাগের অব্যবহৃত জমি বেসরকারি খাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, এই জমি এবং বেসরকারি অবকাঠামো অব্যবহৃত পড়ে আছে। সরকারের এখানে বিনিয়োগ করতে হবে না, এগুলোকে বেসরকারি খাতে দেওয়া হবে। তারাই বিনিয়োগ করে ব্যবসা করে মুনাফা সরকারের সঙ্গে বিনিয়োগ করবে। মঙ্গলবার 4 জুন রাজধানীর আগারগাঁয়ে ডাকভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন পলক। ডাক অধিদপ্তর ওই অনুষ্ঠানের আয়োজন করে। আগামী অর্থ বছরে সরকারের কাছে ডাক বিভাগের জন্য নতুন করে অর্থ চাইবেন না উল্লেখ করে পলক বলেন, মাসে 700 কোটি টাকা লোকসান করছে ডাক বিভাগ। তাহলে নতুন করে অর্থ চাইলে সরকার জিজ্ঞেস করবে এই যে লোকসান কিভাবে উসুল হবে। এজন্য আগামী অর্থ বছরে সরকার থেকে নতুন অর্থ বরাদ্দ নেব না। ডাক বিভাগের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলবে ও হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে ডাক বিভাগের মহাপরিচালক অরুণকান্তি শিকদার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2 আসনেই জিতলেন রাহুল গান্ধী। কার হাতে যাচ্ছে ভারতের ক্ষমতা? ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। ঘোষিত হচ্ছে বিভিন্ন আসনের বিজয়ী প্রার্থীদের নাম। নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বিজয় হলে প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী, এমন ঘোষণা আগেই দিয়েছে কংগ্রেস। কিন্তু সরকার গঠন করতে হলে পেতে হবে 272টি আসন। ইন্ডিয়া জোট কি এই পরিমাণ আসন পাবে, নাকি আবারও ক্ষমতায় থাকবে নরেন্দ্র মোদীর বিজেপি? লোকসভা নির্বাচনে কংগ্রেসের কর্ণধার রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করেছেন 2টি আসনে, উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং দক্ষিণের ওয়ানাদ। নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা গেছে 2টি আসন থেকেই বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন রাহুল গান্ধী। ওয়ানাদ থেকে 2019 সালের নির্বাচনে জয়ী হলেও আমেথি থেকে জিততে পারেননি রাহুল। তবে এবার সেই আমেথি থেকেও বিজেপির স্মৃতি ইরানির দখল থেকে উদ্ধার করল কংগ্রেস। আর রায়বেরেলি ছিল সোনিয়া গান্ধীর আসন। তিনি লোকসভা নির্বাচনে না লড়ার ঘোষণা দেওয়ার পর মায়ের ছেড়ে দেওয়া আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন রাহুল। কিন্তু রাহুল গান্ধী জিতলেও সরকার গঠনের জন্য পর্যাপ্ত আসন হয়তো পাচ্ছে না কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। নির্বাচনের সর্বশেষ প্রকাশিত ফলাফলের ফলে দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট জয়ী হয়েছে অথবা এগিয়ে রয়েছে 292টি লোকসভা আসনে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট অথবা এগিয়ে রয়েছে 233টি লোকসভা আসনে। সুতরাং লোকসভা নির্বাচনের ফলাফলে এগিয়ে থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবার বিজেপি জোট বিজয় উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর সম্ভবত আবারও ভারতের প্রধানমন্ত্রী হয়ে হ্যাটট্রিক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী।